আসসালামু আলাইকুম। কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরে অবতরণ করেছে। এর আগে সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসক এভার কেয়ার হাসপাতালে ওসমান হাদির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ নিয়ে দেখুন ইফতেখার রেজার রিপোর্ট। গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দুপুরে ১টা ১৫ এভার কেয়ার হাসপাতাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা করানো হয়। শুক্রবার দুপুরে ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন। ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়নের পর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডাক্তার সায়েদুর রহমান জানান, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার হাদির চিকিৎসার সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করবেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল এবং এভার কেয়ার দুই কর্তৃপক্ষ যখন সন্তুষ্ট হয়েছেন যে উনি 4 ঘন্টা ফ্লাইট করার জন্য উপযোগী, তৎক্ষণাৎ আমরা ওনাকে আসলে শিফট করিয়েছি। এখন আপনারা সবাই দোয়া করবেন, ওনার গুলিবিদ্ধ যে মস্তিষ্ক সেটা ছাড়া বাকি অর্গানগুলো আল্লাহর রহমতে বলা যেতে পারে কিডনির, হার্ট এবং রেসপিরেশন, এই 3টি ক্ষেত্রে এখন পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণযোগ্য এবং বিভিন্ন ওষুধ এবং অক্সিজেনের মাধ্যমে সেগুলোকে মোটামুটিভাবে এখন পর্যন্ত নিয়ন্ত্রণ করা যাচ্ছে, যে কারণে উনি এই ফ্লাইটটা কমপ্লিট করতে পারবেন। এর আগে হাদিকে বহনকারী আইসিইউ অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার পর এভার কেয়ার হাসপাতালের সামনে ব্রিফ করেন নিউরোসার্জন ডাক্তার আব্দুল আহাদ। ব্রেনের যে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছে সেটা ওইভাবেই আছে এবং ইডেমা কমার আমরা কোনো লক্ষণ দেখি নাই। ইডেমা আসলে ব্রেনের যে ইসকেমিক চেঞ্জটা সেটা তো দিনকে দিন আরও প্রমিনেন্ট হয়। আজকে যেহেতু নতুন করে কোনো সিটি স্ক্যান করা হয় নাই, সেহেতু তার আসলে নতুন করে ব্রেনের স্ক্যান না করা গেলে তার ইডেমার কন্ডিশনটা ঠিক আমরা বলতে পারবো না। তবে তার যে সাইন, ব্রেনের ফাংশনের ক্ষেত্রে যে সাইনগুলো আমরা দেখেছি, তার পিউপিল, তার লাইটে রেসপন্স কিনা বা অন্যান্য রিফ্লেক্সগুলো আছে কিনা, সেগুলো আমরা আসলে খুব একটা দেখি নাই। তবে আমরা আশা করি তার কন্ডিশন স্ট্যাটিক, সে ফাইট করছে আর কি, আমরা সবাই দোয়া করি। ওসমান হাদির সঙ্গে গিয়েছেন তার পরিবারের 2 জন সদস্য। এরপর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র ভারত থেকে হচ্ছে এমন অভিযোগ করে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ওসমান হাদির আক্রমণকারীদের আশ্রয় প্রশ্রয় দিয়েছে ভারত। তারা বলেন, ক্ষমতাচ্যুত ফ্যাসিবাদী শক্তিকে আর বরদাস্ত করা হবে না। অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি করেন তারা। সমাবেশ শেষে শপথ বাক্য পাঠ করান দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। রিপোর্ট শফি মাহমুদ সাগরের। শহীদ মিনার প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদির উপর গুলিবর্ষণের প্রতিবাদে আয়োজিত হয় সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের, যেখানে অংশ নেয় ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো সহ অ্যাক্টিভিস্টরা। বক্তারা অভিযোগ করেন, ভারতের ইন্ধনে ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে এই আক্রমণ চালানো হয়েছে। বলেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের আশ্রয় প্রদান এবং ক্রমাগত ষড়যন্ত্র করে ইতোমধ্যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ভারত। বাংলাদেশকে ভারতের কররাজ্য যারা বানাতে চায়, আমাদেরকে যারা সেবাদান বানাতে চায়, এই দেশকে গ্রাস করার পরিকল্পনার অংশ হচ্ছে হাদির উপর আক্রমণ। বাংলাদেশের এই খলনায়করা কিভাবে প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন রাজনৈতিক দলকে বিভ্রান্তির মধ্যে ফেলছে। হাদি ভাইকে যারা হত্যা করেছে, নির্বাচন যারা বানচাল করতে চাইছে, দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পোষকতা দিচ্ছে ভারত। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী হাদির উপর আক্রমণকারীদের ধরতে কার্যকর পদক্ষেপ নেয়নি। ওসমান হাদির উপর আক্রমণ বিচ্ছিন্ন ঘটনা, প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তারা দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি জানান। এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা, তারা গুম খুন সবকিছু দক্ষতা করতে পেরেছিল, কিন্তু 5ই আগস্টের পরে তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে। তার উপরে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়,
যে ইলেকশন কমিশন এই কথা বলে সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার থাকে না। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কথা বলার কারণে একটা মানুষ আজকে মৃত্যুর সাথে বাঁচা লড়ছে এবং তার ঘটনাকে আপনারা বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করতে পারবেন। আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব না। যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে। এই বিক্ষোভ সমাবেশের সাথে সংহতি জানিয়েছে বিএনপি। সমাবেশ শেষ হয় শপথ বাক্য পাঠের মাধ্যমে। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা হয়েছে। মামলায় এই পর্যন্ত 4 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এদিকে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ঘটনার 2 দিন পর রোববার মধ্যরাতে হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। ওসমান হাদিকে গুলির ঘটনায় র্যাব 4 জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের মধ্যে মোটরসাইকেলের মালিক হান্নানকে মামলায় গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া আরও অন্তত 4 জনকে আটক করেছে থানা পুলিশ। তবে মূল অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। গত শুক্রবার রাজধানীর বিজয়নগরে ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। শেরপুরের নলিতাবাড়ি থেকে সীমান্ত পারাপারে সহায়তা করে এরকম সন্দিগ্ধ 2 জনকে আমরা আটক করেছি। 6 জন বলতে 4 জন আটক গ্রেফতার, আর 2 জন এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখছি। তাদের যদি সংশ্লিষ্টতা পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তাদেরকে মামলায় গ্রেফতার দেখানো হবে। প্রধান সাসপেক্ট, তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। এদিকে হাদিকে হত্যা চেষ্টার আসামিকে পালাতে সহায়তাকারী সন্দেহভাজন বেঞ্জামিন চিরাং সহ 2 জনকে শেরপুরের নলিতাবাড়ি থেকে আটক করেছে বিজিবি। ময়মনসিংহের বিজিবির সেক্টরের কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, সীমান্ত এলাকা দিয়ে মানব পাচারকারী চক্রের অন্যতম ফিলিপ, তার সহায়তা ছাড়া সীমান্ত দিয়ে কেউ ভারতে প্রবেশ করতে পারে না। শুটার ফয়সাল করিম ওরফে দাউদ করিমের ভারতে পলায়ন রোধে সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত পলাতক চক্র মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়ে তাকে দলীয় ইতিহাসে পরিণত করেছিল। আর সেই অপচেষ্টার সুযোগ নিয়ে পরাজিত শক্তি নতুন ইতিহাস রচনার চেষ্টা করছে। তিনি বলেন, হাদির উপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রেরই অংশ। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনায় তিনি কথা বলেন। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজন করে এই আলোচনা অনুষ্ঠানের। আলোচনায় অংশ নিয়ে বক্তারা 1971 সালের মুক্তি সংগ্রামের সেসব রক্তঝরা দিনের স্মৃতিচারণ করেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। এই মুক্তিযুদ্ধ বা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, প্রশ্নবিদ্ধ করতে দেশি বিদেশি অপশক্তি তখনও যেমন সক্রিয় ছিল, এখনো ঠিক একইভাবে তারা সক্রিয়। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। আর এই অপরামদর্শী অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। তারেক রহমান বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই। সতর্ক থাকতে হবে, ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। কি ছিল ওসমান হাদির অপরাধ? স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিকামী জনগণের শত্রুরা ঘাপটি মেরে রয়েছে
বিএনপি নেতারা বলেন, নির্বাচনকে নিয়ে চলছে নানামুখী চক্রান্ত। জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি, তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোনো রকম অনিরাপত্তার দিকে ঝুঁকে দিব না। আওয়ামী লীগ না বলতে পারে, জামাত না বলতে পারে, কিন্তু বিএনপি এবং দেশের মানুষ এদেশের স্বাধীনতার ঘোষক হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে জানবে। দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে কিছু কিছু প্যারামিটারে অবনতি হয়েছে বলে জানা গেছে। সামগ্রিকভাবে তার অবস্থা স্থিতিশীল নয়। এমন অবস্থায় বিদেশে নেওয়া সম্ভব নয়। মেডিকেল বোর্ড আপাতত দেশে রেখেই চিকিৎসা দিয়ে যাচ্ছে। হাসপাতালের আইসিইউতে বেগম জিয়াকে ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরেই হৃদরোগ, লিভার, ফুসফুস ও কিডনির মতো নানা জটিলতায় ভুগছেন। দেশি বিদেশি প্রায় 30 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন বৈঠক করে চিকিৎসা পদ্ধতিতে প্রয়োজনীয় পরিবর্তন আনছে। সার্বিক সহযোগিতায় রয়েছেন বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজও দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বগুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেশ ও গণতন্ত্রের জন্য বেগম জিয়ার অবদান স্মরণ করে তার রোগ মুক্তি কামনা করেন বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ফরিদপুরে বিএনপি চেয়ারপারসনের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল এবং অসহায় 3000 মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। বিএনপি নেতারা বলেন, খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও দেশ ও জাতির কাণ্ডারি হয়ে ফিরে আসবেন, এটাই সবার প্রত্যাশা। এছাড়া নেত্রকোনা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 48 ঘন্টার মধ্যে ওসমান হাদির হামলাকারীদের গ্রেফতার সহ 3 দফা দাবি কার্যকর না হলে স্বরাষ্ট্র, আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে জানিয়েছেন ডাকসু। 2 দফায় পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয় ঘেরাও কর্মসূচি থেকে এই দাবি জানান ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম। নূর হোসেনের রিপোর্ট। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির হামলাকারী ও নিষিদ্ধ লীগের সন্ত্রাসীদের গ্রেফতার সহ 3 দফা দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপির নেতৃত্বে ছাত্র জনতার ব্যানারে সচিবালয় ঘেরাও কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দোয়েল চত্বর ও হাইকোর্টের মাজার গেটে 2 দফায় পুলিশের ব্যারিকেড ভেঙে শিক্ষা ভবন মোড়ে পৌঁছায় মিছিল। সেখানে মিছিলটি আটকে দিলে ডাকসুর ভিপির নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে 3 দফা দাবি জানান। আমাদের ভাই ওসমান শরীফ হাদি ভাইকে হত্যাযজ্ঞ করেছে এবং জুলাই প্রজন্মকে হত্যাযজ্ঞ করেছে, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। আগামী 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ লীগের বিরুদ্ধে এলাকা ভিত্তিক চিরুনি অভিযান শুরু করতে হবে। এই দাবিগুলো যদি বাস্তবায়ন না হয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গণ আন্দোলন শুরু হবে। প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডাকসুর বিবি আমাদের যে ছোট ভাই কায়েম যে কথা বলছে তার প্রতিটা দাবি যৌক্তিক। আমরা এই দাবিগুলি এর আগেও আমরা কিছু কিছু আপনাদের সামনে বলছি যে আমরা ইভেন গতকালকে মিটিংয়ের পরে বলেছি যে এইগুলি আমাদের আরও বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। পরে কর্মসূচি শেষ করে শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগ দেন ডাকসু নেতারা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে 3 ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করে জাতীয় ছাত্রশক্তি। দেশের সার্বিক আইন শৃঙ্খলার অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করেন ছাত্রশক্তির নেতারা। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ওসমান হাদির জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, হাদির ওপর হামলার ঘটনায় সারা দেশের মানুষ যেখানে সমব্যথী, সেখানে সিইসির বক্তব্যে জামায়াত ক্ষুব্ধ। এ সময় এমন বক্তব্যের ব্যাখ্যাও চান তিনি।
সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। সিইসির মতো গুরুত্বপূর্ণ জায়গায় বসে দায়িত্বজ্ঞানহীন আচরণ না করার অনুরোধ জানান জামায়াত আমির। এ সময় তরুণ বিপ্লবীরা আহত হওয়ার আগেই সরকারকে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের বাহিরের কোনো শক্তি দাদাগিরি করুক সেটি কেউ চায় না। ফ্যাসিবাদের সাথে জামায়াত কখনো আপোষ করবে না জানিয়ে দলটির আমির জানান, সব ষড়যন্ত্র মোকাবেলা করে জাতি তার লক্ষ্যে পৌঁছাবে। এ সময় ফ্যাসিবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াত আমির। নির্বাচন কমিশনের প্রধান তিনি একটি বক্তব্য রেখেছেন, জাতি তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেন। আমরা জাতিকে সুসংবাদ দিচ্ছি, সবাইকে নিয়ে আমরা ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকব। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সবকিছু মোকাবেলা করে সবাইকে সাথে নিয়ে নির্বাচন করবে কমিশন। সকালে রাজধানীতে জেন ভোট ফেস্টিভ্যালে এমন মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি দাবি করে সিইসি বলেন, দু একটি খুন খারাপই বিচ্ছিন্ন ঘটনা। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন সেন্টার ভোট কেন্দ্র, বাইরে তরুণ ভোটারদের দীর্ঘ সারি, ভোট দেওয়ার জন্য অপেক্ষা। এবারই প্রথম ভোট দেবেন তারা। ভোটার তালিকা নিয়ে প্রস্তুত পোলিং এজেন্ট, পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কার্যক্রমে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়ম মেনে ভোট দিচ্ছেন সবাই। জাতীয় নির্বাচনের আগে এ ধরনের মক ভোটিং ভোট দানে উৎসাহের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়াকে সহজ করবে বলে মনে করছেন তরুণ ভোটাররা। আজকে এখানে ডেমো ভোট দিলাম, এটা হচ্ছে আমার দ্বিতীয় অভিজ্ঞতা। আগামী নির্বাচনে ভোট দিব ইনশাআল্লাহ। মজা পেলাম দিয়ে, ভালোই লাগলো, নতুন কিছু ট্রাই করছি, সো ভালো লাগছে। এই নির্বাচনটা আসলে সবথেকে জটিলতম নির্বাচন, তো আমরা আসলে এই নির্বাচন সম্পর্কিত বিষয়গুলো জানতেই আসলে এখানে আসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 4 কোটিরও বেশি তরুণ ভোটার রয়েছেন। তাই নির্বাচন কমিশন ও বিভিন্ন দাতা সংস্থার পক্ষ থেকে গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে দিনব্যাপী আয়োজন করা হয়েছে জেন ভোট ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি এবারে নির্বাচনকে অতীতের যে কোনো সময়ের চেয়ে আলাদা নির্বাচন দাবি করেন। আগামীতে একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন অঙ্গীকারবদ্ধ। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। ইনশাল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। এবারের তরুণ ভোটাররাই আগামীর সরকার গঠনে মূল চালিকা শক্তি বলে আশা করা হচ্ছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন অনুষ্ঠানের বাজেট বাড়বে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। নির্বাচন কমিশনের ব্যাপার, এটা আমরা নির্বাচনটা বেঁধে ধরে বলবো না এত পাঠান, কারণ ওদের যা যা লাগবে, ওদের পুরা লজিস্টিক, তারপর অন্য যত এসে আছে ওদের সাপোর্টিং অনেক লোকজন তো কাজ করবে ইলেকশনের জন্য। তো ইলেকশনের দিন, গণভোটের দিন বহু লোক থাকবে, তাদের জন্য খরচ ওটা ওরা দেবে, ওটার ব্যাপারে আমাদের কোনো রিজার্ভেশন নাই। কাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামে স্বাধীন ভূখণ্ডের। বিজয় দিবসে সূর্যোদয়ের পর জাতি শ্রদ্ধা জানাবে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী তার শ্রেষ্ঠ সন্তানদের। সেজন্য শেষ হয়েছে প্রস্তুতি, নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। স্মৃতিসৌধের প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে 1971 সালের 16 ডিসেম্বর। জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। অকুতোভয় সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শুরু হবে জাতীয় স্মৃতিসৌধের আনুষ্ঠানিকতা। চলছে শেষ মুহূর্তের
প্রস্তুতি। স্মৃতিসৌধের পুরো কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটিকরণ, রং তুলির কাজ, ফুল গাছ রোপণ, লেক সংস্কার এবং বিভিন্ন স্তরে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে চলছে 3 বাহিনীর সুসজ্জিত দলের মহড়া। চলমান পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। আমাদের ঢাকা রেঞ্জের পক্ষ থেকে 4 স্তরে পুলিশের ব্যবস্থা করা হয়েছে। আমাদের কোনো শঙ্কা নেই, নিরাপত্তা রক্ষায় 4,000 অধিক ফোর্স মোতায়েন করা হয়েছে। মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এবার পালিত হবে মহান বিজয় দিবস। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বাংলাদেশ কর্পোরেট গভর্নেন্স প্রতিষ্ঠা ও কোম্পানির সামগ্রিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সাফল্যের স্বীকৃতি হিসেবে 43টি প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়েছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আইসিএসবির 12তম আসরে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক, আর্থিক ও বীমা প্রতিষ্ঠান সহ 43টি কোম্পানির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেন, দায়িত্বশীল ও আধুনিক কর্পোরেট সংস্কৃতি বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আইসিএসবি অ্যাওয়ার্ড। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। বলেন, বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রায় শক্তিশালী গভর্নেন্স জরুরি। এদিন জীবন বীমা ক্যাটাগরিতে যৌথভাবে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স। উদ্বোধন হলো বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্ল্যাটফর্ম কাগজ.ai। একই সঙ্গে উন্মোচন করা হয়েছে নতুন বাংলা ফন্ট জুলাই। রাজধানীর একটি হোটেলে প্রযুক্তিগুলো উন্মোচন করেন প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। এ সময় তিনি বলেন, অনুবাদ, অডিও ট্রান্সক্রিপশন, বাংলা ওসিআর এবং ব্যাকরণ ও বানান সংশোধনের টুল সহ প্রকাশিত প্ল্যাটফর্ম কাগজ.ai ব্যবহারকারীর কাজের সময় বাঁচাবে। এছাড়া কম্পিউটার নির্ভর বাংলা লেখার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন সীমাবদ্ধতা দূর করতে সহায়ক হবে যুক্তবর্ণ ও বাংলা কার বান্ধব নতুন বাংলা ফন্ট জুলাই। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে উদ্যোগে চালু হওয়া এই প্ল্যাটফর্ম বাংলা ভাষার ডিজিটাল অগ্রযাত্রায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন তিনি। যুব হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার বিভাগে চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলকে সংবর্ধনার পাশাপাশি বিমান বাহিনী ও হকি ফেডারেশনের পক্ষ থেকে অর্থ পুরস্কার দেওয়া হয়েছে। অনূর্ধ্ব 18 হকি এশিয়া কাপে ব্রোঞ্জ পদকজয়ী নারী দলকেও দেওয়া হয়েছে সংবর্ধনা। রাজধানীর বীর উত্তম একে খন্দকার ঘাঁটিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ছেলেদের বৈশ্বিক আসরে এটি লাল সবুজদের সর্বোচ্চ সাফল্য। বিমান বাহিনী ও হকি ফেডারেশনের পক্ষে দেওয়া হয় 60 লাখ টাকার চেক। বিশ্বকাপের সর্বোচ্চ 5 হ্যাট্রিকে 18 গোলদাতা আমিরুলকে দেওয়া হয় 5 লাখ টাকা। ব্রোঞ্জ পদকজয়ী অনূর্ধ্ব 18 নারী হকি দলকে আর্থিক পুরস্কারের ঘোষণা দেন ফেডারেশন সভাপতি। অনুষ্ঠানে হকিকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।